ওয়েলকাম টু অঙ্ক পয়েন্ট। চলে এসেছি ক্লাস 10-এর ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণার অঙ্ক নিয়ে। আজকে থেকে আমি ক্লাস 10-এর অঙ্ক কিন্তু শুরু করলাম। ত্রিকোণমিতির এই কোণ পরিমাপের ধারণা এই অধ্যায়টি কষে দেখির অঙ্ক করার আগে তোমাদেরকে কিছু বেসিক ধারণা কিন্তু বুঝতে হবে, নাহলে কিন্তু তোমাদের অঙ্ক করতে প্রচুর সমস্যা হতে পারে। আর তোমরা শুরু থেকে সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, স্কিপ করে কেউ দেখবে না, নাহলে কিন্তু তোমাদের বুঝতে অনেক অসুবিধা হতে পারে। চলো তাহলে ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা এই অধ্যায়টি আমরা আজকে শুরু করি। দেখো, ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা আমরা শিখব। দেখো, এই ত্রিকোণমিতি কি? এই ত্রিকোণমিতি হচ্ছে অঙ্কের একটা শাখা, গণিতের একটি শাখা। গণিতের একটি শাখা। তাহলে গণিতের একটি শাখা হচ্ছে ত্রিকোণমিতি। ঠিক আছে, গণিতের একটি শাখা ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি, এই ত্রিকোণমিতিতে আমরা কোন জিনিসগুলো আলোচনা করি বলো তো? ত্রিকোণমিতিতে আমরা এই সমস্ত জিনিসগুলো আলোচনা করি। মনে করো তোমার মাথার উপরে একটা ঘুড়ি উড়ছে, তোমার মাথার উপরে একটা ঘুড়ি উঠছে। এই ঘুড়ির ভূমি থেকে এর উচ্চতা তুমি মেজারমেন্ট করতে চাইছো, তাহলে আমরা গণিতে যে শাখাটির সাহায্য নেব সেটা হচ্ছে ত্রিকোণমিতি। কিংবা মনে করো তোমার সামনে একটা খরস্রোতা নদী বয়ে যাচ্ছে, খরস্রোত নদী বয়ে যাচ্ছে। তুমি এই নদী পার না হয়ে তুমি এই নদীর যে বেধ বা চওড়াটা কিন্তু তুমি মেপে দিতে পারবে গণিতের এই ত্রিকোণমিতির এই শাখাটির সাহায্যে। ঠিক আছে, তাহলে ত্রিকোণমিতিতে মূলত আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এবার আমরা দেখব যে ত্রিকোণমিতি এটার একটা অর্থ আছে। দেখো, এই ত্রিকোণমিতি এই কথাটির মধ্যে আমরা কি পাই? দেখো, আমরা জানি ত্রিভুজের তিনটি বাহু আছে বলে, ত্রিভুজের তিনটি বাহু আছে বলে এই ত্রিভুজ নামটি হয়েছে, তাই না? ত্রিভুজের তিনটি বাহু আছে বলে একে ত্রিভুজ নামটি দেওয়া হয়েছে। এবার একই রকমভাবে আমরা যদি বলি যে ত্রিভুজের তো তিনটে কোণও থাকে, ত্রিভুজের তিনটি কোণও কিন্তু থাকে, তাই ত্রিভুজকে আমরা ত্রিকোণ নামেও কিন্তু আখ্যা দিতে পারি, ত্রিকোণ নামে কিন্তু আখ্যায়িত করতে পারি। ত্রিকোণ নামে অভিহিত করতে আমরা পারি। এবার দেখো, তাহলে এই ত্রিকোণ, তাহলে ত্রিভুজের যেমন তিনটে বাহু আছে বলে একে আমরা ত্রিভুজ নাম দিয়েছি, একই রকমভাবে ত্রিভুজের তিনটি কোণ থাকে বলে একে আমরা ত্রিকোণও বলতে পারি। ঠিক আছে, এবার দেখো এই ত্রিকোণমিতি এই শব্দটা, ত্রিকোণমিতি এই শব্দটার প্রথম ব্যবহার করেছিলেন গ্রিক জ্যোতির্বিদ বা গণিতজ্ঞ হিপ্পারকাস। ঠিক আছে, গ্রিক গণিতজ্ঞ হিপ্পারকাস। ঠিক আছে, গ্রিক গণিতজ্ঞ হিপ্পারকাস সর্বপ্রথম এই ত্রিকোণমিতি এই শাখাটা কিন্তু উদ্ভাবন করেছিলেন। ওকে, এবার আমরা দেখব এই যে ত্রিকোণমিতিতে আমরা কি জানলাম যে ত্রিভুজে তিনটি কোণ আছে বলে একে ত্রিকোণ নামে আমরা অভিহিত করতে পারি। এবার ত্রিকোণমিতিতে মূলত আমরা ত্রিভুজের, বিশেষ করে সমবাহু ত্রিভুজের, এই সমকোণী ত্রিভুজের, তাহলে ত্রিকোণমিতিতে আমরা বিশেষ করে সমকোণী ত্রিভুজে যে তিনটি বাহু আর যে তিনটে কোণ আছে তাদের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক নিয়েই কিন্তু আমরা ত্রিকোণমিতিতে আমরা আলোচনা করে থাকি। তাহলে দেখো,
যে ত্রিকোণমিতি এই শব্দটার মধ্যে এই শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাবো? ট্রিগনোমেট্রি, এটার মধ্যে এই ট্রাই কথা অর্থ কি? ট্রাই কথা অর্থ হচ্ছে 3, ওকে। আর গণ, GON, গণ কথা অর্থ হচ্ছে কোণ। এবং মেট্রন, এই মেট্রন কথা অর্থ হচ্ছে পরিমাপ করা, তাহলে আমরা ত্রিকোণমিতিতে 3টি কোণ নিয়ে আলোচনা করব আমরা, ঠিক আছে? 3টে কোণ নিয়ে আলোচনা। এবার 3টে কোণ কার থেকে? ত্রিভুজের, ঠিক আছে? সমকোণী ত্রিভুজের, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যার মনে করো ABC একটা সমকোণী ত্রিভুজ, ওকে, যার এই বি কোণটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। এবার আমরা জানি সমকোণ ত্রিভুজের 3টে বাহু আছে, এগুলো আমরা পরে আসবো। ত্রিকোণমিতিতে মূলত আমরা এই যে ত্রিভুজ, সমকোণী যে ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে যে 3টে কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, একটা কোণ, 3টে কোণ আর 3টে বাহু, এটা একটা বাহু, একটা বাহু, একটা বাহু। তাহলে এই 3টে বাহু এবং এই 3টে কোণের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক নিয়ে মূলত আমরা ত্রিকোণমিতিতে আমরা আলোচনা করব, ঠিক আছে? দেখো এবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে, তোমাদেরকে যদি বলা হয় যে কোণের মান কি 360 ডিগ্রি থেকে বেশি হতে পারে? দেখো, কোণের পরিমাপ কি 360 ডিগ্রি থেকে বেশি হতে পারে? তাহলে আমরা জানবো যে কোণ কি। সর্বপ্রথম আমরা জেনে নেব যে কোণ কি। অ্যাঙ্গেল, কোণটা কি জিনিস? দেখো, মনে করে নাও এই একটা বিন্দু, ও নামক একটা বিন্দু, এই বিন্দু থেকে মনে করো দুটি রশ্মি নির্গত হয়েছে। এই ও বিন্দু থেকে ও একটি রশ্মি, আমরা জানি রশ্মির কিন্তু একটি প্রান্ত বিন্দু থাকে, আর এটা মানে শুরু আছে কিন্তু কোথায় গিয়ে শেষ হয় রশ্মি সেটা কিন্তু আমরা বলতে পারি না, ঠিক আছে? তাহলে এই বিন্দু থেকে ও একটা রশ্মি এবং এই ও বি একটা রশ্মি নির্গত হয়েছে, ঠিক আছে? তাহলে এই ও বিন্দু থেকে দুটি রশ্মি দেখো নির্গত হয়েছে। এবার এই রশ্মি দুটি যে তলের উপর অবস্থান করছে, যে সমতলের উপর অবস্থান করছে, সেই তলটিকে বা সেই সমতলটিকে দুটি প্রধান অঞ্চলে কিন্তু ভাগ করে দেয়। কি কি অঞ্চলে ভাগ করছে? দেখো, এই রশ্মি দুটো এই একটা অঞ্চলে ভাগ করেছে পুরো সমতলটাকে, আর বাইরে দেখো আমি একটা আলাদা কালার দিয়ে মার্ক করে দিচ্ছি, দেখো এটা, ঠিক আছে? এই বাইরের একটা অঞ্চল আর ভেতরের একটা অঞ্চল। তাহলে একটি বিন্দু থেকে যদি দুটি রশ্মি নির্গত হয় এবং সেই রশ্মি দুটি যদি একটি সমতলে অবস্থান করে, তাহলে সেই রশ্মি দুটি সেই তলটিকে সমান দুটি তলে কিন্তু বিভক্ত করে, এবং এই রশ্মি দুটি দ্বারা যে দুটি তল এখানে তৈরি হয়েছে, সেই তল দুটির প্রত্যেকটিকে বলা হয় এখানে কোণ। দেখো, এই একটা তল যেটা আমি সবুজ কালি দিয়ে মার্ক করেছি, তাহলে এখানে একটা ভাগ করেছে, এই রশ্মি দুটো এই একটা অঞ্চলে ভাগ করেছে, এটা একটা তলে কোণ উৎপন্ন হয়েছে এখানে একটা। আর দেখো, এই কালো কালি দিয়ে যেটা করেছি, এই বাইরে কিন্তু একটা অঞ্চল, এটাও কিন্তু একটা কোণ উৎপন্ন করেছে, ঠিক আছে? তাহলে বলতে পারি ভেতরে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল AOB, ওকে, আর বাইরে যেটা রয়েছে BOA, এটা প্রবৃদ্ধ কোণ আমি বলতে পারি BOA। তাহলে এখানে কিন্তু দুটি কোণ উৎপন্ন হলো। প্রবৃদ্ধ কেন? কারণ এই কোণটা, বাইরে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা কিন্তু 180 ডিগ্রি থেকে বড়, আর আমরা জানি যে সমস্ত কোণের মান 180 থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট হয়, তাদের প্রবৃদ্ধ কোণ বলা হয়। বুঝতে পেরেছ? তাহলে এইখানে যে দুটো আমরা কোণ পেলাম, অ্যাঙ্গেল AOB এবং প্রবৃদ্ধ BOA, এই দুটো কোণই কিন্তু এখানে জ্যামিতিক কোণ, এদের বলা হয় জ্যামিতিক কোণ, যেগুলো তোমরা এতদিন পড়ে এসেছো, ওকে, এদের বলা হয় জ্যামিতিক কোণ। তাহলে দেখো, এই কোণটার মান দেখো, তোমার দেখে কি মনে হচ্ছে? সাপোজ ধরো না এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি, আর এটার মান তাহলে কত হবে? তাহলে দেখো, 360 থেকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা এটা পেয়ে যাবো, তাহলে 300 ডিগ্রি হবে মনে করো, এটা বাইরেরটা 300 ডিগ্রি। তাহলে আমরা যে জ্যামিতিক কোণগুলো পেলাম এখানে, সেই জ্যামিতিক কোণের মান কিন্তু 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে,
ঠিক আছে। আর জ্যামিতিক কোণ যখন আমরা মেজারমেন্ট করব সেই ক্ষেত্রে কিন্তু তার কোণের যে পরিমাপ সেই পরিমাপটা কিন্তু তার আলোচনার মূল বিষয়। এখানে দিকটা কিন্তু দেখা হয় না। জ্যামিতিক কোণের ক্ষেত্রে কিন্তু দিকটা ইম্পর্টেন্ট না, শুধু পরিমাপটাই কিন্তু তার মান যেটা, তার পরিমাপ যেটা, সেটা কিন্তু নিয়ে আলোচনা করা হয়। এখানে কিন্তু দিক খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে জ্যামিতিক কোণ কি। দেখো তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে জ্যামিতিক কোণটা কীভাবে আসছে। এবার দেখো আমরা যেটা জানবো যে একটা রশ্মিকে যদি ঘড়ির কাঁটার দিক এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘোরানো হয় বা ঘূর্ণায়মান হয় রশ্মিটি, তাহলে কি কি কোণ উৎপন্ন হতে পারে। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি কোণ পাবো আমরা। দেখো মনে করে নাও এই ও একটা বিন্দু, এই ও বিন্দু থেকে মনে করো ও একটা রশ্মি। ওকে, এই রশ্মির এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় শীর্ষবিন্দু, এটাকে বলা হয় শীর্ষবিন্দু। ওকে, এটা হচ্ছে রশ্মির শীর্ষবিন্দু। এবার এই ও বিন্দু সাপেক্ষে এই ও এ রশ্মিটাকে যদি আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাই, তোমরা সবাই ঘড়ি দেখেছো, এ হচ্ছে ঘড়ি, ঘড়ির এখানে 12, এখানে 6, এখানে 3, এখানে 9, 1 2, এখানে 4, এটা 6 7 8 10 11। দেখো ঘড়ির কাঁটা কীভাবে ঘোরে, ঘড়ির কাঁটা ঘোরে আমাদের এরকমভাবে, ঘড়ির কাঁটা এভাবে ঘোরে। কিন্তু ঘড়ির কাঁটা বিপরীত বলে কি বলবো, ঘড়ির কাঁটা তো আমরা জানি এইভাবে ঘোরে, তাহলে তার উল্টো দিক হবে, বিপরীত মানে এইভাবে। তাহলে কোনো রশ্মিকে যদি এরকমভাবে ঘোরানো হয় ঘড়ির কাঁটা বিপরীত দিকে, তাহলে দেখো কি পাই আমরা। মনে করো এই যে এখানে ও এ রশ্মিটা রয়েছে, এটা হচ্ছে রশ্মির প্রাথমিক অবস্থান। প্রাথমিক অবস্থায় রশ্মিটি এইভাবে ছিল, প্রাথমিক অবস্থান এটা। এবার এই প্রাথমিক অবস্থানের সাপেক্ষে ও বিন্দুর রেসপেক্টে যদি আমি এটাকে ঘোরাই, ও বিন্দুকে স্থির রেখে এটাকে যদি ঘোরানো হয়, মনে করো এই রশ্মিটা এরকম অবস্থানে এসেছে, এই ও এ রশ্মিটার দ্বিতীয় অবস্থান হচ্ছে এটা, মনে করো ও এ 1। তাহলে দেখো ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘোরানোর ফলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। সাপোজ ধরো এটা 40 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। সেকেন্ড, এটাকে যদি ঘুরিয়ে আমি আরও উপরের দিকে নিয়ে যাই, তাহলে মনে করো তার পরবর্তী অবস্থানে এখানে এসছে A2, বোঝা গেল। তাহলে কোনো একটা রশ্মিকে যদি আমি ঘড়ির কাঁটা বিপরীত দিকে পাই, তাহলে দেখো এখানে আমি কোণ পাচ্ছি এই প্রাথমিক অবস্থানের সাপেক্ষে বা ও বিন্দুর সাপেক্ষে এখানে কিন্তু কোণ উৎপন্ন করছে। এই কোণগুলো কি বলতো, এই কোণগুলো কিন্তু ধনাত্মক কোণ। তাহলে কোনো রশ্মি যখন তার প্রাথমিক অবস্থানের সাপেক্ষে তার শীর্ষবিন্দুর রেসপেক্টে যখন ঘড়ির কাঁটার যখন বিপরীত দিকে ঘোরে, তখন সেখানে যে কোণগুলো উৎপন্ন হয় সেইগুলো কিন্তু ধনাত্মক কোণ উৎপন্ন হয়। তাহলে এখানে মনে করো এটা সাপোজ ধরানো 60 ডিগ্রি, এখান থেকে এটা মানে এ ও A2 এটা হচ্ছে একটা কোণ, আর এ ও A1 এটা হচ্ছে একটা কোণ 40 ডিগ্রি। এবার মনে করো নাও, সাপোজ ধরে নাও এখানে কোণের মান তো যা কিছু হতে পারে, এটা থিটা ধরে নেবে আর এটাকে মনে করো আলফা ধরবে, বোঝা গেল। এবার এই কোণগুলো ধনাত্মক কোণ উৎপন্ন হয়। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে ঘড়ির কাঁটা বিপরীত দিকে কোনো রশ্মি যদি ঘূর্ণায়মান হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ধনাত্মক কোণ উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে 60 ডিগ্রি প্লাস 60 বা প্লাস 40 ডিগ্রি এভাবে তোমরা লিখতে পারো, কিন্তু প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, প্লাস হলে তার আগে কিন্তু সাইন না বসালেও চলবে। এবার ঘড়ির কাঁটা বিপরীত দিকে কোনো একটা রশ্মিকে যদি একটা পূর্ণ যদি আবর্তন করাই বা সম্পূর্ণ যদি একটা ঘূর্ণায়মান হয়, মনে করো এখান থেকে গিয়ে রশ্মিটি আবার তার প্রাথমিক অবস্থানে ফিরে আসলো, তাহলে সেক্ষেত্রে কি উৎপন্ন হবে, কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে একটা রশ্মি যদি তার প্রাথমিক অবস্থানের সাপেক্ষে যদি একটা পূর্ণ আবর্তন করে, ঠিক আছে, পূর্ণ আবর্তন করলে মনে করো এখানে ছিল, এখান থেকে স্টার্ট করেছে প্রাথমিক অবস্থান, তার অন্তিম অবস্থানও এখানে হলো রশ্মিটি, বা এর উপর এসে ওভারল্যাপ করে গেল, তাহলে সেই রশ্মিটি ঘড়ির কাঁটা বিপরীত দিকে যদি ঘোরে, তাহলে কিন্তু 360 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, বোঝা গেল। তাহলে একটি রশ্মি যদি ঘড়ির কাঁটা বিপরীত দিকে যদি একবার পূর্ণ আবর্তন করে তার প্রাথমিক অবস্থানে ফিরে আসে, সেক্ষেত্রে কিন্তু সেই রশ্মিটি 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, যদি দুইবার যদি পূর্ণ আবর্তন করে, তাহলে কিন্তু এর সাথে 2 গুণ করে দেবে, দুইবার আবর্তন, একবার আবর্তনের জন্য 360, তাহলে দুইবার আবর্তনের জন্য কত হবে, 720 ডিগ্রি হবে। মানে যতবার পূর্ণ আবর্তন করবে ততবার কিন্তু 360 ডিগ্রি করে তার মান বাড়তে থাকবে, যেহেতু এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। এবার তোমাকে যদি এখান থেকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয় যে একটি রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে দুবার পূর্ণ আবর্তন করার পর আরও 45 ডিগ্রি অতিক্রম করলো, তাহলে রশ্মিটি মোট কত ডিগ্রি কোণ অতিক্রম করলো। দেখো
তোমাকে বলা হয়েছে 2 বার পূর্ণ আবর্তন করেছে। একবার পূর্ণ আবর্তন করলে তো আমরা জানি 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে যদি 2 বার পূর্ণ আবর্তন করে তাহলে তার সঙ্গে 2 গুণ করবে, আরও 45 গেছে, তাহলে 45 আরও যোগ হবে, তাহলে কত হবে 720, আর এটা হচ্ছে কত 45, তাহলে এটা আমি বলতে পারি 765 ডিগ্রি। বুঝতে পেরেছ? তাহলে 765 ডিগ্রি কোণ কিন্তু সেক্ষেত্রে সেই রশ্মিটি তৈরি করবে। বুঝতে পেরেছ? এবার দেখো, এটা তো হলো ঘড়ির কাঁটার যদি বিপরীত দিকে ঘোরে বা অ্যান্টি ক্লক, ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরলে কিন্তু সবসময় রশ্মিটি ধনাত্মক কোণ উৎপন্ন করবে। এবার কোনো রশ্মি যদি ঘড়ির কাঁটার দিক অনুসারে, মানে ঘড়ির কাঁটা যেরকমভাবে ঘোরে এইভাবে ঘোরে, সেই রকমভাবে মানে এইভাবে রশ্মিটা রয়েছে, এবার এইরকমভাবে যদি ঘোরে রশ্মিটি, তাহলে সেক্ষেত্রে কী কোণ উৎপন্ন হবে? সেক্ষেত্রে কিন্তু রশ্মিটি ঋণাত্মক বা নেগেটিভ কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, দেখো মনে করো ও একটা বিন্দু এবং ও একটা বিন্দু, এখান থেকে মনে করো একটা রশ্মি নির্গত হয়েছে ও এ, এটা হচ্ছে রশ্মির শীর্ষবিন্দু, আর রশ্মির এটা হচ্ছে প্রাথমিক অবস্থান। এবার এই প্রাথমিক অবস্থান থেকে রশ্মিটা যদি ঘড়ির কাঁটার দিক অনুসারে যদি এবার ঘূর্ণায়মান হয়, তাহলে মনে করো এই অবস্থানে ছিল, এই অবস্থান থেকে মনে করো এইখানে ঘুরে এইরকমভাবে চলে এসছে, এরকম জায়গা দিয়ে অবস্থান করছে এখন। ঠিক আছে, A1 অবস্থানে চলে এসছে এই রশ্মিটি, প্রাথমিক অবস্থান থেকে এইভাবে ঘুরে এখানে চলে এসছে। তাহলে এখানে দেখো একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, সাপোজ ধরে নাও এটা 40 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এবার শুধু 40 তো লেখা চলবে না, কারণ এটা যেহেতু ঘড়ির কাঁটার দিক অনুসারে ঘূর্ণায়মান রশ্মিটি, তাহলে কিন্তু সেক্ষেত্রে -40 ডিগ্রি কোণ কিন্তু সেক্ষেত্রে রশ্মিটি উৎপন্ন করবে। এবার মনে করো সেকেন্ড এ ঘুরে মনে করো এরকম জায়গাতে চলে এসছে, তাহলে A2 অবস্থানে এসছে প্রাথমিক অবস্থানের সাপেক্ষে, তাহলে এখান থেকে মোটা কতটা কোণ উৎপন্ন হবে? সাপোজ ধরে নাও এটা 70 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, কিন্তু শুধু 70 তো লেখা যাবে না, কারণ ঘড়ির কাঁটা দিক অনুসারে ঘুরছে বলে এটা মাইনাস, ঋণাত্মক কোণ উৎপন্ন করে। একই রকমভাবে আমি বলতে পারি কোনো রশ্মি যদি ঘড়ির কাঁটা দিক অনুসরণ করে যদি একবার পূর্ণ আবর্তন করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু -360 ডিগ্রি কোণ কিন্তু উৎপন্ন করবে। ঘড়ির কাঁটা বিপরীতের সময় কিন্তু একবার পূর্ণ আবর্তনের সময় +360 ডিগ্রি কোণ উৎপন্ন করছিল, কিন্তু যদি রশ্মিটি ঘড়ির কাঁটা দিক অনুসরণ করে যদি ঘোরে, সেক্ষেত্রে কিন্তু -360 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। মানে ঘড়ির কাঁটা দিক অনুসরণ করলে প্রতিবার যতবার পূর্ণ আবর্তন করবে ঠিক ততবার কিন্তু 360 ডিগ্রি করে মান কিন্তু কমতে থাকবে। বুঝতে পেরেছ? আর ঘড়ির কাঁটা বিপরীত দিকে রশ্মিটি যদি ঘূর্ণায়মান হয়, সেক্ষেত্রে কিন্তু কোণের মান একবার পূর্ণ আবর্তনের জন্য 360 ডিগ্রি করে তার মান বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরেছ যে ঘড়ির কাঁটার দিক এবং বিপরীত দিকে ঘুরলে কোনো রশ্মি সেক্ষেত্রে ধনাত্মক না ঋণাত্মক কোণ উৎপন্ন হয়, তোমরা সেটা বুঝতে পেরেছ। এবার দেখো, এবার তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে এই যে ত্রিকোণমিতিতে যে আমরা কোণ, মনে করে নাও এই একটা বিন্দু, এই বিন্দু থেকে দুটি রশ্মি নির্গত হলো, ও থেকে ও এ এবং বি। এই যে এই দুটি রশ্মি যে নির্গত হলো এখানে, এই দুটি রশ্মির মাঝে তো একটা কোণ উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এবার এই কোণটাকে আমরা মাপবো কী করে? এই কোণ মাপার কিন্তু 3টি পদ্ধতি আছে। ঠিক আছে, এই কোণটাকে মাপবো আমরা কি করে, তার পদ্ধতি আছে 3টি। একটা হচ্ছে কি ষষ্ঠিক পদ্ধতি, 2 নম্বর হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, আর 3 নম্বর হচ্ছে শতক পদ্ধতি। কিন্তু তোমাদের সিলেবাসে শতক পদ্ধতি নেই। দেখো কোণ পরিমাপের পদ্ধতি, আমরা কোণ পরিমাপের পদ্ধতি নিয়ে এবার আলোচনা করব। কোণ পরিমাপ করব আমরা মূলত তিনটে পদ্ধতি আছে। 1 নম্বর হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, ষষ্ঠিক পদ্ধতি একে বলা হয় সেক্সাজেসিমাল, সেক্সাজেসিমাল সিস্টেম। এটা কিন্তু অপর আরেকটি নামও রয়েছে, এটাকে সেক্সাজেসিমাল সিস্টেমটাকে এটাকে ডিগ্রি মেজারমেন্টও বলা হয়। এটাকে কিন্তু ডিগ্রি মেজারমেন্টও বলা হয়। মানে ষষ্ঠিক পদ্ধতির মাধ্যমে যখন আমরা কোণ মেজারমেন্ট করব, সেই ক্ষেত্রে কিন্তু কোণের মানটা আমরা ডিগ্রিতে বলবো। ঠিক আছে, কোনো একটা কোণ সেটা মাপার পর সেটা ষষ্ঠিক আছে না বৃত্তীয় পদ্ধতির মাধ্যমে বৃত্তীয় পদ্ধতিতে দেওয়া আছে সেটা জানার জন্য কি করব, ষষ্ঠিক পদ্ধতি থাকলেই
সেই কোণের মনে করে একটা কোণ মেপে আমি পেলাম 25, এবার 25-এর মাথায় যদি ডিগ্রি চিহ্ন থাকে তাহলে এই ডিগ্রি চিহ্নটা দেখেই তুমি চিনে নেবে যে সেটা ষষ্ঠিক পদ্ধতিতে কোণটার মানটা দেওয়া আছে, বা তাকে ডিগ্রি মেজারমেন্টও বলা হয়। আমি লিখেছি এখানে। এবার দেখো 2 নম্বর যে পদ্ধতি রয়েছে কোণ পরিমাপের, সেটা হচ্ছে কি বলো তো, সেটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি বা সার্কুলার সিস্টেম। সার্কুলার সিস্টেম। এবার দেখো বৃত্তীয় পদ্ধতির মাধ্যমে যখন আমরা কোণ উৎপন্ন করব সেই ক্ষেত্রে কিন্তু রেডিয়ানে আসবে, এগুলো আমি পরে আসছি। আর একটা পদ্ধতি আছে কি বলতো, সেটা হচ্ছে শতক পদ্ধতি। শতক পদ্ধতি, ওকে। কিন্তু তোমাদের সিলেবাসে শতক পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়নি। তোমরা যখন ক্লাস 11 উঠবে সেখানে কিন্তু শতক পদ্ধতি পাবে, ঠিক আছে। তোমাদের সিলেবাসে ক্লাস 10-এর সিলেবাসে ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি, এই দুটি পদ্ধতি সিলেবাসের অন্তর্ভুক্ত। তাহলে কিন্তু আমি এই দুটো পদ্ধতি নিয়ে এখন আলোচনা শুরু করব। দেখো এবার দেখো মনে করে একটা রশ্মি, এই রশ্মি, এই একটা বিন্দু, এই বিন্দু থেকে দুটি রশ্মি নির্গত হয়েছে, ও এ এবং ও বি। ও এ এবং ও বি নামক দুটি রশ্মি এই বিন্দু থেকে নির্গত হয়েছে, এটাকে বলা হয় রশ্মির প্রান্তবিন্দু বা শীর্ষবিন্দু, ঠিক আছে। এবার এদের মাঝে যে কোণটা উৎপন্ন হয়েছে, এবার এখানে মাপার পর সর্বদা এই কোণটা মেপে মনে করো 45 পেলাম, কিন্তু সবসময় তো এরকম 45 তো পাবো না। 45 পাওয়ার পরে হয়তো 45 ডিগ্রি, হয়তো 20 মিনিট 25 সেকেন্ড, এরকমভাবে পাই। দেখো ষষ্ঠিক পদ্ধতিতে যখন আমরা কোণ নির্ণয় করব তখন এই তিনটে মেথডের মাধ্যমে কিন্তু সেই কোণগুলো থাকে, কিন্তু আমরা এই মিনিট আর সেকেন্ডকে কিন্তু আমরা ক্যালকুলেশনে ধরি না, ডিগ্রিটাই রাখি। কিন্তু ষষ্ঠিক পদ্ধতির মাধ্যমে যখন আমরা অ্যাঙ্গেল বের করব তখন কিন্তু ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড এই তিনটে নিয়েই কিন্তু থাকবে, এটা তিনটেই থাকবে, ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড দিয়েই কিন্তু মানটা তার থাকে। এবার দেখো এই ষষ্ঠিক পদ্ধতি জিনিসটা কি, দেখো ষষ্ঠিক পদ্ধতি হচ্ছে মনে করো পরস্পর ছেদকারী দুটি সরলরেখা, মনে করো পরস্পর ছেদকারী দুটি সরলরেখা যদি এরকমভাবে একে অপরের উপর যদি লম্ব হয়, এই একটা সরলরেখা এবং এই একটি সরলরেখা, এরা পরস্পর ছেদি কেন, এরা পরস্পরকে এই জায়গায় ছেদ করেছে, লম্বভাবে ছেদ করেছে, ঠিক আছে। লম্বভাবে ছেদ করার ফলে এখানে যেটা উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এবং এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। আমি এখানটাতে দেখাচ্ছি, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে দুটি পরস্পর ছেদি সরলরেখা যদি পরস্পরকে যদি লম্বভাবে ছেদ করে সেখানে কিন্তু একটা কোণ উৎপন্ন হয়, এই কোণটাকে বলা হয় কিন্তু সমকোণ। এই কোণটিকে বলা হয় সমকোণ। তাহলে দুটি পরস্পর ছেদকারী সরলরেখা যদি পরস্পরকে লম্বভাবে ছেদ করে সেখানে কিন্তু যে কোণটা উৎপন্ন হয় তাকে বলা হয় সমকোণ। এবার এই যে সমকোণটা আমি পেলাম, এই সমকোণটাকে যদি সমান 90টা ভাগে ভাগ করি, মনে করো এরকমভাবে আমি 90টা টুকরো করে ভাগ করে দিলাম, এটাকে এইটুকুনি ভাগ, এই পার্টটাকে আমি সমান, এটা সমকোণ, এক সমকোণ, তোমরা বুঝতে পেরেছো। এবার এটাকে যদি আমি 90টা পার্টে ভাগ করি এভাবে, এবার 90টা তো করা যাবে না, আমি কিছু সংখ্যা এঁকে দেখাচ্ছি এখানে। মনে করো এটাকে 90টা ভাগে ভাগ করা হয়েছে, এবার প্রত্যেকটা ভাগকে বলা হয় 1 ডিগ্রি, প্রত্যেকটা ভাগকে বলা হয় 1 ডিগ্রি। তাহলে এখান থেকে নিয়ে এই পর্যন্ত মোট 90টা পার্ট আছে, তাহলে 1 ডিগ্রি কত 90টা ভাগে ভাগ করা হয়েছে 90 ডিগ্রি। তাহলে এই যে আমি কি বলেছি, এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটাকে বলা হয় সমকোণ। দুটি সরলরেখা পরস্পরকে যখন লম্বভাবে ছেদ করেছিল তখন এখান থেকে নিয়ে পুরো এটা হচ্ছে কি একটা সমকোণ। আর এই সমকোণটাকে 1 ডিগ্রি অন্তর অন্তর আমি 90টা পার্টে ভাগ করেছি, ঠিক আছে। 90টা 1 ডিগ্রি করে ভাগ করার ফলে এর মধ্যে দেখা গেছে 90টা পার্ট হয়েছে, ঠিক আছে। আর প্রত্যেক ভাগকে বলা হয় 1 ডিগ্রি, তার জন্য এখান থেকে নিয়ে পুরোটা 90 ডিগ্রি হচ্ছে, তার জন্যই এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি হয়। বুঝতে পেরেছো? আমরা তো জানি এক সমকোণের মান কত হয়, এক সমকোণের মান হয় 90 ডিগ্রি। তাহলে এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি কেন হয় তোমরা বুঝতে পেরেছো? এটাকে সমকোণ বলা হয়, আর ওটাকে 1 ডিগ্রি অন্তর অন্তর সমান 90টা পার্টে ভাগ করা হয়েছে, তার জন্য এখান থেকে নিয়ে এই পর্যন্ত পুরোটার মধ্যে 90টা পার্ট আছে, তার জন্য এইটাকে আমরা এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি বলে থাকি, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে
এখানে যেটা আমরা দেখলাম যে এই যে দুটি সরলরেখা যখন ছেদ করেছিল এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছিল। এবার প্রত্যেক ডিগ্রি 90টা ভাগ করেছিলাম এটাকে আমরা, প্রত্যেক ভাগকে বলা হয়েছিল 1 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি। এবার এই 1 ডিগ্রিকে যদি আমি পুনরায় 60টা ভাগে ভাগ করি, এটাকে পুনরায় আবার 60টা ভাগে ভাগ করা হয়েছে। মনে করে নাও এই 1 ডিগ্রিটাকে আমি এখানে একটু বড় করে আঁকছি। এবার মনে করো এখান থেকে নিয়ে এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা হচ্ছে পুরোটা হচ্ছে 1 ডিগ্রি, ওকে, পুরোটা হচ্ছে 1 ডিগ্রি। এবার এই 1 ডিগ্রিকে যদি আমি 1 মিনিট অন্তর অন্তর 1 মিনিট অন্তর যদি ভাগ করা হয় তাহলে এর মধ্যে দেখা যাবে 60টি পার্ট আছে, এর মধ্যে 60টি পার্ট আছে, ওকে। 60 পার্টসে এটা ভেঙে যাবে 1 ডিগ্রি অন্তর, 1 ডিগ্রি 2 ডিগ্রি করতে করতে এটা 1 ডিগ্রির মধ্যে টোটাল 60টা পার্ট পাবো। তার জন্য 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট হয়। আর এখানে 1 ডিগ্রি যখন আমি 60টা ভাগ করেছিলাম প্রত্যেক ভাগকে এখানে মিনিট বলা হয়, 1 মিনিট বলা হয়। তাহলে আমি কি পাচ্ছি, পুরোটা এখান থেকে নিয়ে এই পর্যন্ত পুরোটা হচ্ছে কত, 1 ডিগ্রি। এবার এই 1 ডিগ্রিকে আমি 1 মিনিট অন্তর অন্তর সমান 60টা পার্টে ভাগ করেছি, প্রত্যেকটা পার্টকে বলা হয় 1 মিনিট, বোঝা গেল। আবার এই 1 মিনিটকে এখান থেকে যদি এটা পুরোটা এখান থেকে নিয়ে পুরো এটা হচ্ছে 1 মিনিট, এই 1 মিনিটকে আবার যদি 60টা পার্টে ভাগ করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেক ভাগকে বলা হয় 1 সেকেন্ড, এর মধ্যে কিন্তু পুরো 60টা পার্ট আছে, বুঝতে পেরেছ? দেখো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 1 সমকোণ সমান কত, 90 ডিগ্রি পেলাম আমরা, 1 ডিগ্রি, এটা ডিগ্রি, 1 ডিগ্রি সমান কি, 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, 60 মিনিট। আর 60 মিনিটকে এরকম 60 লিখে মাথায় এরকম একটা দাগ, এটা কিন্তু মিনিটের চিহ্ন, তোমরা এখনই শিখে নাও কারণ পরে কিন্তু অঙ্ক আছে। তাহলে 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। আর কি তোমাদের জানতে হবে, তাহলে 1 সমকোণ সমান 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান সমান কি হয়, 1 মিনিট, এটা ব্যাকের মধ্যে এই মিনিট চিহ্ন মিনিট, 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ডের চিহ্ন, ঠিক আছে। 60টার মধ্যে দুটো দাগ থাকলে সেটা সেকেন্ডের চিহ্ন, একটা দাগ থাকলে মিনিটের চিহ্ন, আর এটা ছোট শূন্যের মতো এই যেটা এটা হচ্ছে ডিগ্রি চিহ্ন। তাহলে 1 সমকোণ সমান 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। আর 60 সেকেন্ডকে যখন লেখা হয় সেকেন্ডের চিহ্ন হচ্ছে এটা, বুঝতে পেরেছো? তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে আমরা ডিগ্রি, মিনিট, সেকেন্ড এই সমস্ত এককগুলো কিন্তু ব্যবহার করব ষষ্ঠিক পদ্ধতিতে, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। দেখো বৃত্তীয় পদ্ধতি বা সার্কুলার সিস্টেম। দেখো বৃত্তীয় পদ্ধতি কি, বৃত্তীয় পদ্ধতি হচ্ছে, মনে করো নাও এটি হচ্ছে অকেন্দ্রীয় একটা বৃত্ত, ওকে, এটি হচ্ছে একটা অকেন্দ্রীয় বৃত্ত। এবার এই বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো সরলরেখাংশকে কী বলা হয়, বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। এটা মনে করো এখান থেকে এটা ও এ নাম দিলাম আমি, এই ও এ হচ্ছে বৃত্তের অকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। এটাকে আমি আর দ্বারা চিহ্নিত করলাম, ব্যাসার্ধকে আর ছোটো হাতের আর দ্বারা চিহ্নিত করা হয়। এবার এই ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যটা নিয়ে, মনে করো ব্যাসার্ধ দৈর্ঘ্য এখান থেকে এতটা, এই দৈর্ঘ্যটা নিয়ে মনে করো এখানে আমি একটা বৃত্তচাপ কেটে নিলাম, ব্যাসার্ধের সমান বৃত্তচাপ, বৃত্তের পরিধির এই ছোট অংশকে বলা হয় কি বলা হয়, বৃত্তের চাপ বলা হয়। তাহলে এই পরিধির সমান বৃত্তচাপ, মনে করো এর লেন্থ যতটা ঠিক ততটা লেন্থেই আমি এখান থেকে এতটা বৃত্তের কোনো একটা অংশকে কেটে নিয়েছি, মনে করো এখান থেকে এতটা হয়েছে, এটা এর দৈর্ঘ্যের সমান, মনে করো এটাও আর, তাহলে এটা আর থাকলে এটাও আর হবে। তাহলে ব্যাসার্ধের সমান বৃত্তচাপ এই বৃত্তের চাপের সম্মুখে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, মনে করো এখান থেকে এটা হচ্ছে বি, তাহলে এ থেকে বি পর্যন্ত আমি আর এর মাপ নিয়ে, মানে ব্যাসার্ধ যা ছিল তার মাপ নিয়ে এখান থেকে আমি কেটে নিয়েছি। এবার এই বি আর ও যদি আমি যুক্ত করে দিই তাহলে আমি কী পাবো, এই ব্যাসার্ধে এই বৃত্তচাপের সামনে কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হয়েছে, ঠিক আছে। ব্যাসার্ধের সমান বৃত্তচাপ তার কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করে সেটাকে বলা হয় 1 রেডিয়ান, সেটাকে বলা হয় 1 রেডিয়ান,
বুঝতে পেরেছো? আর রেডিয়ানকে আমরা এই যে 1 রেডিয়ান পেয়েছি, তো 1 রেডিয়ান বানান করে লিখতে পারো, কিংবা 1-এর মাথায় সি লিখে দিতে পারো। রেডিয়ানকে লেখা হয় মাথায় সি দিয়ে, ঠিক আছে? মাথায় সি লিখে দিলে সেটা কিন্তু রেডিয়ানকে বোঝায়। তাহলে বৃত্তীয় পদ্ধতির মাধ্যমে যখন আমরা মেজারমেন্ট করব, সেক্ষেত্রে কিন্তু আমরা যে কোণটা পাবো সেটাকে কিন্তু আমরা রেডিয়ান বলবো, ঠিক আছে? যে মনে করে নাও 2 পাই রেডিয়ান, ওকে, 3 পাই রেডিয়ান, সি লিখবো মানে রেডিয়ান। আর রেডিয়ান কি, 1 রেডিয়ান কাকে বলে তোমরা বুঝতে পেরেছো? যে ব্যাসার্ধের সমান বৃত্তচাপ, বৃত্তের কেন্দ্রে যে কোণটা সমকোণ উৎপন্ন করে সেটাকে বলা হয় 1 রেডিয়ান। আর 1 রেডিয়ানকে লেখা হয় এইভাবে। বুঝতে পেরেছো তোমরা? ওকে, এবার দেখো, এবার এখান থেকে তোমরা আরও একটা জিনিস শিখে নাও। এই হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও কেন্দ্র। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো সরলরেখাংশকে আমরা কি বলি? ব্যাসার্ধ বলা। এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এবার একটু আগে আমরা দেখলাম 1 রেডিয়ানের ক্ষেত্রে যে বৃত্তের ব্যাসার্ধ সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা তো আমরা 1 রেডিয়ান পেয়েছি, কিন্তু এরকম তো সর্বদা নাও হতে পারে। এই বৃত্তের ব্যাসার্ধ সমান বৃত্তচাপ তো না নিয়ে যদি আমি কোণ উৎপন্ন করি, মনে করো এখান থেকে এটা আর ছিল, এই ব্যাসার্ধ সমান বৃত্তচাপ নিয়ে আমি অন্য যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিয়েছি। মনে করো এখান থেকে এটা এত ছিল, এবার মনে করো এইরকম জায়গা দিয়ে মনে করো কেন্দ্রটা উৎপন্ন করেছে, কোণ উৎপন্ন করেছে এইভাবে, ওকে। এটা কিন্তু এর সাথে এবার আর সমান না, এটা আর এটা কিন্তু এবার সমান না, কারণ আর এর সমান মাপ নিয়ে এবার কিন্তু বৃত্তচাপটা, এই যেখানে যে বৃত্তচাপটা রয়েছে এটা কিন্তু আলাদা মাপের, এই আর মাপের নয়। তাহলে এখানে যে কোণটা উৎপন্ন করবে সেই কোণের মাপটা কী করে পাবো? যদি আর এর সঙ্গে যদি এই মাপটা যদি সমান হতো, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হয় সেটাকে আমরা 1 রেডিয়ান বলি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এবার 1 রেডিয়ান হবে না, কারণ এই মাপটা আর এই মাপটা কিন্তু এখন আলাদা, কারণ ব্যাসার্ধ সমান বৃত্তচাপ কিন্তু এবার আমি নিইনি। তাহলে মনে করো নাও এখানে যে বৃত্তচাপটা নিয়েছি আমি, তার দৈর্ঘ্য ধরে নাও এস, আর ব্যাসার্ধ মনে করে নাও আর কোন কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটাকে যে আমি থিটা ধরে নিই, মানে থিটার মান যে কোনো হতে পারে, আর এখানে এসের মান যে কোনো হতে পারে, মানে এখান থেকে এটা 5 হতে পারে, সেটাকে আমরা এস দ্বারা চিহ্নিত করব। আর থিটা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে সেটাকে থিটা ধরে নিলাম। তাহলে এই আর থিটা আর এসের মধ্যে একটা সম্পর্ক আছে, মানে এখানে যে কোণটা তখন উৎপন্ন হবে যখন এই আর এস যখন সমান হবে না, মানে এই আর এস যখন সমান নয়, তখন এই থিটা মানে এই কোণটা কত হবে? এই কোণটা বের করার ফর্মুলা হচ্ছে, দেখো, এস সমান সমান মনে রাখবে আর থিটা হয়, এস সমান সমান আর থিটা। তাহলে আমার থিটার মান দরকার, তাহলে থিটা সমান সমান কী হয়ে যাবে? এস বাই আর হয়ে যাবে, ওকে। তাহলে এখান থেকে কিন্তু অনেক সময় পরীক্ষায় অঙ্ক কিন্তু এসে থাকে, বোঝা গেল? যে বলে দেবে যে 28 সেমি বৃত্তচাপ দৈর্ঘ্য বিশিষ্ট এবং 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, তখন তুমি এই যে বৃত্তচাপ, ব্যাসার্ধ আর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা, এদের মধ্যে যে সম্পর্কটা তুমি এখানে পড়ে রাখলে সেটা দিয়ে কিন্তু তোমাকে তখন অঙ্কটা করতে হবে। আর এখানে আর এস সমান নয়, আর এস যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু থিটার মানটা কি হয়ে যায়? এখানে যে কোণটা উৎপন্ন সেটা রেডিয়ান হয়ে যায়, 1 রেডিয়ান, কিন্তু এক্ষেত্রে তো রেডিয়ান হবে না। বুঝতে পেরেছ? দেখো, এবার যেটা আমি তোমাদের শেখাবো সেটা হচ্ছে আমরা কোন পরিমাপের দুটি পদ্ধতি বুঝতে পারলাম। যে বৃত্তীয় পদ্ধতির মাধ্যমে যখন কোণকে আমরা মেজারমেন্ট করব সেক্ষেত্রে আমরা রেডিয়ান দ্বারা প্রকাশ করব, আর যখন ষষ্ঠিক পদ্ধতির মাধ্যমে যখন লিখব তখন সেক্ষেত্রে আমরা ডিগ্রি, মিনিট, সেকেন্ড বা শুধু ডিগ্রি হতে পারে, শুধু মিনিট হতে পারে, এভাবে প্রকাশ করব। এবার এই বৃত্তীয় পদ্ধতি আর ষষ্ঠিক পদ্ধতি এদের মধ্যে একটা সম্পর্ক আছে। তোমাকে এখান থেকে অনেক সময় কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে, ডিগ্রিতে একটা কোণ দিয়ে দেবে, বলে দেবে তোমাকে যে 60 ডিগ্রি কোণকে বৃত্তীয় পদ্ধতির মাধ্যমে প্রকাশ করো। তখন কিন্তু কি করে করবে? তখন কিন্তু এই যে বৃত্তীয় পদ্ধতি আর ষষ্ঠিক পদ্ধতি এদের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক না জানলে কিন্তু তুমি ষষ্ঠিক পদ্ধতির যে মান, ষষ্ঠিক পদ্ধতিতে কোনো একটা কোণ দেওয়া থাকলে তাকে কিন্তু তুমি বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যেতে পারবে না। তাহলে আমাদেরকে এখন জানতে হবে যে ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতির মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেটা কি। তবেই আমি একটা দেয়া থাকলে একটা পদ্ধতিতে অ্যাঙ্গেলটা দেওয়া থাকলে আর একটা পদ্ধতিতে কিন্তু আমি সহজেই নিয়ে যেতে পারবো। দেখো, তাহলে আমি এখানে লিখব ষষ্ঠিক পদ্ধতি ও বৃত্তীয় পদ্ধতির মধ্যে
সম্পর্ক, ষষ্ঠিক পদ্ধতি ও বৃত্তীয় পদ্ধতির মধ্যে সম্পর্ক। দেখো মনে করে নাও এই হচ্ছে একটা অকেন্দ্রীয় একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত। এই বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একটা আমি সরেখাংশ টানলাম, এর নাম হচ্ছে কি ব্যাসার্ধ বৃত্তের, এটাকে আর দ্বারা চিহ্নিত করা হয়। আর এই আর বৃত্তের ব্যাসার্ধ সমান একটা বৃত্তচাপ এখানে আমি নিলাম, ঠিক আছে, আর সমান এটা মনে করো এ আর এটা বি। এবার এই এ বি আর ওকে যদি যুক্ত করি তাহলে এখানে আমি যে কোণটা পাই সেটাকে আমরা 1 রেডিয়ান বলি, ঠিক আছে। সি লিখেছি মানে কি 1 রেডিয়ান, রেডিয়ানের চিহ্ন হচ্ছে এটা। এবার এখানে দেখো আমরা কি পাচ্ছি, এখানে দেখো আমরা একটা কোণ উৎপন্ন হয়েছে, দেখো এ ও বি, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, ঠিক আছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, অ্যাঙ্গেল এ ও বি। আমরা জানি যে ব্যাসার্ধ সমান বৃত্তচাপ নিয়ে যেহেতু এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, তাহলে এ ও বি এটা সমান সমান কী হবে, 1 রেডিয়ান হবে, এটা 1 রেডিয়ান, 1 রেডিয়ান হবে। ওকে, 1 রেডিয়ান কোণ উৎপন্ন করেছে অ্যাঙ্গেল এ ও বি। এ ও বি মানে এই কোণটার কথা বলেছে, এই কোণটা তো এখন 1 রেডিয়ান, কারণ ব্যাসার্ধ সমান বৃত্তচাপ নেওয়া হয়েছে। এবার দেখো এইখানে যে কোণটা, আর আমরা জানি একটা বৃত্ত, যে কোনো বৃত্ত তার কেন্দ্রে, এই যে এখানে কেন্দ্রটা, এই কেন্দ্রে যে টোটাল কোণটা এখান থেকে নিয়ে পুরো কোণটা, এই পুরো কোণটা কত হয়, 360 ডিগ্রি হয়। তাহলে আমরা জানি একটা বৃত্ত তার কেন্দ্রে সম্পূর্ণ 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, তাহলে এই যে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে অ্যাঙ্গেল এ ও বি, এই কোণটা টোটাল এই পুরো যে 360 ডিগ্রি কোণটা ছিল তার কত অংশ হচ্ছে, দেখো এটা আমি কি করে লিখব, মানে অ্যাঙ্গেল এ ও বি বাই এর মানে পুরোটার কত অংশ, আমি লিখবো এখানে কি বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয়েছে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, আর 360 ডিগ্রি কোণকে আমরা কি বলতে পারি, দেখো বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ হয়েছে পুরোটা 360 ডিগ্রি, আর 360 ডিগ্রি কোণকে আমরা বলতে পারি না 4 সমকোণ। 1 সমকোণ মানে যদি 90 ডিগ্রি হয়, 2 সমকোণ মানে 180 ডিগ্রি, 3 সমকোণ মানে কত হয় 270, আর 4 সমকোণ মানে হবে 360 ডিগ্রি হবে। বুঝতে পেরেছ? তাহলে এখানে আমি লিখতে পারি 4 সমকোণ, ভালো করে বুঝবে সবাই, 4 সমকোণ। তাহলে দেখো কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটাকে আমি এইভাবে লিখতে পারি, অ্যাঙ্গেল এ ও বিটা মানে অ্যাঙ্গেল এ ও বি মানে এখান থেকে এইটুকুনি কোণটা, এটা পুরো কেন্দ্রের টোটাল কোণের কত, এইটা, তাহলে পুরো কোণের সাপেক্ষে আমি অ্যাঙ্গেল এ ওটা লিখলাম। এবার দেখো অ্যাঙ্গেল এ ও বি এটা তো 1 রেডিয়ান আমরা জানি, 1 রেডিয়ান, আর নিচে কী লেখা আছে 4 সমকোণ, 4 সমকোণ। তাহলে এটা আমরা কি পেলাম, একটা পেলাম সম্পর্ক এদের মধ্যে, ঠিক আছে, যে এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে 1 রেডিয়ান সেটা টোটাল কোণের সাপেক্ষে কত, টোটাল 4 সমকোণের সাপেক্ষে হচ্ছে 1 রেডিয়ান কোণ কিন্তু এখানে উৎপন্ন হয়েছে, এইটুকুনি এই মানটা পুরোটার এটা। এবার দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, এখানে দেখো এইখানে যে এই যে বৃত্তচাপটা, এই এ বি বৃত্তচাপের যে দৈর্ঘ্যটা, ঠিক আছে, এখান থেকে এইটুকুনি, এটা পুরো, এটা হচ্ছে বৃত্তের পরিধি, পুরো বৃত্তের পরিধির এখান থেকে এইটুকুনি অংশ। আমরা জানি পুরো বৃত্তের পরিধি কি হয়, 2 পাই আর হয়, তাই না, পুরো বৃত্তের পরিধির সূত্র আমরা জানি 2 পাই আর, পুরো গোলটা পুরো বৃত্তের পরিধির মানটা হয় 2 পাই আর, কিন্তু আমার দরকার এখান থেকে এইটুকুনি, এর দ্বারাই তো কোণটা এখানে উৎপন্ন হয়েছে, তাহলে টোটাল মানে 2 পাই আর এর মধ্যে কত, এইটুকুনির মান কত আর, তাহলে আমি এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটাকে আমি এইভাবে লিখতে পারি যে আর বাই 2 পাই আর, মানে টোটাল পুরো 2 পাই আর এর মধ্যে আর এইটুকুনির ভাগ হচ্ছে আর। তাহলে দেখো আমি এটাকে লিখবো এরকমভাবে যে এ বি বৃত্তচাপের দৈর্ঘ্য বাই কি লিখতে পারি আমি, বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি। তাহলে এ বি বৃত্তচাপের দৈর্ঘ্যটা কত, এ বি বৃত্তচাপের দৈর্ঘ্যটা এখানে আর, ব্যাসার্ধ সমান নেওয়া হয়েছে, তাহলে আর বৃত্তের পরিধির সূত্র তো আমরা জানি 2 পাই আর হয়, তাহলে এখানে আর যদি কেটে দেওয়া হয় উপরে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 বাই কি হবে 2 পাই। তাহলে দেখো এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, এখানে যে কোণ উৎপন্ন হয়েছে সেটা এটাও লিখতে পারি, এটা এবং এটা, মানে পুরো বৃত্তের কেন্দ্রে 360 সাপেক্ষে 1 রেডিয়ান। আবার আমি বলতে পারি এখানে যে বৃত্তচাপটা, ঠিক আছে, এই চাপটা পুরো পরিধির কত, পুরো পরিধির এই যে 1/2 পাই আমি বলতে পারি। তাহলে এটাকে আর এটাকে যদি আমি এখন সমান করে দিই তাহলে এখান থেকে আমি কি পেতে পারি, দেখো আমি এই অংশটা মুছে দিচ্ছি, তাহলে আমি এই মানটা আর এই মানটাকে যদি আমি এখন সমান করে দিই
তাহলে দেখো কি পাচ্ছি আমরা, মানে অ্যাঙ্গেল এ ও বি আর নিচে হবে 4 সমাকোণ, 4 সমাকোণ সমান সমান এ বি বৃত্তচাপের দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি। ওকে, বৃত্তের পরিধি। এবার দেখো ভ্যালু যদি পুট করি, অ্যাঙ্গেল এ ও বি বাই 4 সমকোণ, এটা দেখো কি, এর মানটা কি এসেছিল 1 রেডিয়ান, এখানে আমি লিখবো 1 রেডিয়ান বাই কি 4 সমকোণ সমান এখানে, আর এ বি বৃত্তচাপের দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি, এটা কি পেয়েছিলাম আমি 1/2 পাই, তাহলে এখানে 1/2 পাই লিখে দাও। দেখো এটা লেখা হয়েছে, আমি মুছে দিচ্ছি এটা। দেখো তাহলে এবার ক্রস মাল্টিপ্লাই করো, কোনাকুনি যদি আমি গুণ করি তাহলে কি হবে, 2 পাইয়ের সাথে যদি 1 রেডিয়ানটা গুণ করি তাহলে কি হবে 1 রেডিয়ান ইন্টু 2 পাই সমান, আর একটার সাথে যদি 4 সমকোণকে গুণ করা কি হবে, 4 সমকোণই হবে, এটা 4 সমকোণ। দেখো কি পাচ্ছি, তাহলে আমার 1 রেডিয়ান মানটা এখানে রাখছে, এদিকে রাখছি 1 রেডিয়ান, তাহলে 1 রেডিয়ান সমান সমান কি হবে 4 সমকোণ এদিকে যেমন আছে রাখো, আর দেখো 2 পাই, 2 পাইটা 1 রেডিয়ানের সাথে বাম দিকে গুণ ছিল, তাহলে এই সাইডে চলে আসলে কী হবে ভাগ হবে, 2 পাই নিচে লেখো। তাহলে এই 2 এর সাথে যদি আমি 4কে কেটে, যদি 2 বারে কেটে যাবে এটা, তাহলে 2 সমকোণ পেলাম আমি। তাহলে আমি বলতে পারি 1 রেডিয়ান ইকুয়াল টু কত 2 সমকোণ। আর তোমরা সকলেই জানো যে 2 সমকোণ মানে 1 সমকোণ মানে, একটু আগে আমরা জানলাম যে 90 ডিগ্রি হয়, তাহলে 2 সমকোণ মানে কত হবে, তাহলে আমি লিখবো এখানে যে 1 রেডিয়ান 2 সমকোণ মানে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি লিখতে পারি আমি। তাহলে আমরা একটা সম্পর্ক এখান থেকে স্থাপন করতে পারলাম 1 রেডিয়ানকে, আর রেডিয়ানকে আমরা কীভাবে লিখি মাথায় সি, তাহলে 1 সি ইকুয়াল টু কী হবে 180 ডিগ্রি। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখান থেকে কী পেলাম, এটা পেলাম। বুঝতে পেরেছো? এবার দেখো, বা তোমরা এখানে বলতে পারো যে দেখো এখানে 1 রেডিয়ান সমান সমান কী ছিল 2 সমকোণ বাই পাইটা ছিল, তাহলে এখানে পাইটা গুণ করতে হবে, তাহলে পাই হবে এখানে, দাঁড়াও এখানে দেখো পাইটা রয়ে গেছিলো, পায়ের সাথে 1 গুণ করলে কী হবে পাই রেডিয়ান, তাহলে পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি পেলাম, তাহলে পাই রেডিয়ান সমান সমান 180 হবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো? এই দেখো কোনাকুনি গুণটা দেখে নাও একবার, পাই এখানে রয়ে গেছে, তাহলে পায়ের সাথে 1 গুণ করলে কী হবে পাই রেডিয়ান, এখানে পাই রেডিয়ান সমান সমান 2 সমকোণ থাকছে, তাহলে পাই রেডিয়ানকে আমরা এই সি দ্বারা চিহ্নিত করে সমান সমান 180। তাহলে এটাই হয়ে গেল কিন্তু বৃত্তীয় পদ্ধতি এবং ষষ্ঠিক পদ্ধতির মধ্যে সম্পর্ক। তোমাদেরকে প্রমাণ করে লিখতে হবে না, তোমরা শুধু এই রেজাল্টটা মনে রাখবে, এখান থেকে যে প্রাপ্ত আমি রেজাল্টটা এখান থেকে স্থাপন করলাম যে পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি, এটাই হচ্ছে বৃত্তীয় পদ্ধতি এবং ষষ্ঠিক পদ্ধতির মধ্যে সম্পর্ক। এটা দিয়েই কিন্তু এবার যে কোনো মেথডে কিন্তু দেয়া থাকুক অ্যাঙ্গেলটা, তাই কিন্তু আমরা খুব সহজেই পরের অ্যাঙ্গেলে কিন্তু কনভার্ট করে দিতে পারবো। দেখো এখান থেকে দেখো এবার আমি দু একটা তোমাদেরকে কনভার্ট করা শিখিয়ে দিই। দেখো দেখো তোমাদেরকে মনে করো বলা হয়েছে 60 ডিগ্রি, কোণকে 60 ডিগ্রি কোণকে বৃত্তীয় পদ্ধতির মাধ্যমে প্রকাশ করো। তাহলে তুমি কেমনভাবে করবে? দেখো এখনই আমরা সম্পর্ক শিখলাম যে সম্পর্কটা কি, পাই রেডিয়ান সমান সমান কি হয় 180 ডিগ্রি। আমার যেহেতু ডিগ্রিতে মান দেওয়া আছে, তাহলে ডিগ্রিটা আগে লিখে শুরু করতে হবে, এটা হচ্ছে সম্পর্ক এদের মধ্যে, ঠিক আছে? তাহলে আমরা জানি কি পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি বা 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। যেহেতু এখানে ডিগ্রিতে দেওয়া আছে, আমাকে পাই রেডিয়ানে যেতে হবে, তাহলে 180 দিয়ে লেখাটা স্টার্ট করো, যে 180 সমান সমান কি হয় পাই রেডিয়ান হয়। তাহলে 1 ডিগ্রি সমান সমান কী হবে পাই রেডিয়ান বাই কী হবে 180। আমার দরকার কত 60 ডিগ্রি কোণকে কনভার্ট করতে হবে, তাহলে 60 ডিগ্রি সমান সমান কী হবে পাই রেডিয়ান বাই 180 গুণ কত করব 60 করব। এবার এটাকে কাটাকাটি করে দাও, এই শূন্যের সাথে এই শূন্যটা কেটে দাও, 6 × 3 = 18
তাহলে দেখো আমি উপরে পাচ্ছি কি পাই আর নিচে কত 3। দেখো এখানে তুমি রেডিয়ান চিহ্নটা দিতেও পারো না দিতে পারো, যদি উপরে কিছু রেডিয়ান চিহ্ন না দাও তাও কিন্তু এটা রেডিয়ানেই বোঝাবে, ঠিক আছে। তুমি রেডিয়ান চিহ্ন দিতে পারো না দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে π/3 রেডিয়ান হয়ে গেল। 60° কোণকে যদি আমি বৃত্তীয় পদ্ধতির মাধ্যমে লিখি তাহলে π/3 হবে এটার উত্তর। কোনো অ্যাঙ্গেলের মধ্যে যদি পাই কথাটা থাকে, পাই যদি থাকে তাহলে সেটা বুঝবে যে সেটা সর্বদা বৃত্তীয় পদ্ধতির মাধ্যমে কিন্তু বৃত্তীয় পদ্ধতিতে তার মানটা দেওয়া আছে। আর ডিগ্রি মানে সেটা হচ্ছে ষষ্ঠীকে মানটা তার দেওয়া আছে, বুঝতে পেরেছ? এবার দেখো তাহলে যে কোনো কোণকে তোমরা এবার সহজেই বৃত্তীয় পদ্ধতির মাধ্যমে প্রকাশ করতে পারবে। দেখো আমি আর একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। দেখো এবার তোমাকে বলা হয়েছে 90° কোণকে বৃত্তীয় পদ্ধতির মাধ্যমে প্রকাশ করে, তাহলে তুমি কি করবে? আমরা জানি বারবার আর ঐকিক নিয়ম করবে না, ঠিক আছে। আমরা কি জানি আর একবার দেখাচ্ছি আমি। দেখো 180° সমান সমান কী হবে? পাই রেডিয়ান হবে। 1° সমান সমান কী হবে? পাই রেডিয়ান বাই 180 এর নিচে হবে ভাগ হবে। তাহলে 90° সমান সমান কত হবে? 90° সমান সমান পাই রেডিয়ান বাই 180 গুণ হয়ে যাবে কত? 90। তাহলে দেখো 90 কত হয়? 180। তাহলে π/2, তাহলে π/2 রেডিয়ান হচ্ছে কি 90° কোণের বৃত্তীয় মান, ঠিক আছে। এবার দেখো এই জায়গাটা, দেখো এই জায়গাটা যেখানে আমি লাস্ট যেখানে কাটাকাটিটা করছি, 90° কোণকে বৃত্তীয় পদ্ধতির মাধ্যমে যখন প্রকাশ করছিলাম তখন কি করছিলাম? 90° এখানে লেখা আছে, দেখো তার সাথে আমরা কি গুণ করছি? π/100 গুণ করে দিচ্ছি। তাহলে যে কোনো বৃত্তীয় মানকে, যে কোনো মানে ষষ্ঠীকের মানকে যদি আমি বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করি তাহলে কি হবে? যে অ্যাঙ্গেলটাকে প্রকাশ করতে বলা হচ্ছে 90° কোণকে, তাহলে তার সাথে জাস্ট π/180 একটা গুণ করে দেবে, ঠিক আছে। দেখো ঐকিক নিয়ম করার কোনো প্রয়োজন নেই। তার সাথে যদি 180 গুণ করে দাও তাহলে কিন্তু সরাসরি সেটা বৃত্তীয় পদ্ধতিতে চলে যাবে। ওকে, দেখো কারণ কি? কারণ পাইটাকে তখন উপরে রাখতে হবে, কারণ গুণ করলে পাইকে উপরে লাইনে রাখতে হবে, তবে তো গুণ করলে উত্তরটা পাইয়ে দেবে। পাই কিন্তু নিচে হবে না, তখন নিচে হয়ে গেলে কিন্তু সেটা কেটে যেতে পারে। উপরে রাখবে, তবে উপরে যে সংখ্যা থাকবে তার সাথে গুণ হয়ে উত্তরটা পাই আসবে, ঠিক আছে। আর বৃত্তীয় পদ্ধতিতে অ্যাঙ্গেলে কিন্তু পাই এটা কিন্তু থাকবেই, ঠিক আছে, নাহলে কিন্তু হবে না। এবার দেখো এর উল্টোটা শেখাই। মনে করো তোমাকে এবার বৃত্তীয় পদ্ধতিতে দেওয়া আছে, তোমাকে নিয়ে যেতে হবে কিসে? ষষ্ঠীকে। সাপোজ ধরে নাও 3π/2 এটা বৃত্তীয় পদ্ধতিতে দেওয়া আছে। এই বৃত্তীয় মানকে আমি ষষ্ঠীকে প্রকাশ করব। এই বৃত্তীয় মানকে আমি ষষ্ঠীকে প্রকাশ করব। দেখো তাহলে কি পাবো? দেখো তাহলে আমরা কি জানি? আমরা জানি পাই রেডিয়ান সমান সমান কী হয়? 180° হয়। তাহলে একে কত হবে? 1 রেডিয়ান সমান সমান কী হবে? 180 বাই কী হবে? পাই। তাহলে আমার দরকার কত? 3π/2, তাহলে সমান সমান কত হবে? 180 বাই পাই আর গুণ হয়ে যাবে এটা 3π/2। দেখো এই পায়ের সাথে এই পাইটা কেটে দাও, 2 দিয়ে 180 কাটলে কত হবে? 90 হবে। তাহলে 90 কত হয়? 270°। দেখো ডিগ্রি তো চলে এসছে, তাহলে বৃত্তীয় মানকে আমি ষষ্ঠীকে কনভার্ট করে দিলাম। দেখো এইখানটা দেখো, আগেরটাতে কি করেছিলাম? যখন ষষ্ঠীকের মানকে যখন আমরা বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করেছিলাম তখন π/180 গুণ করেছিলাম। এবার দেখো 180/π গুণ করেছি। দেখো এটা তো ছিলই, এই মানটাকে 3π/2 এটা কিসে ছিল? এটা বৃত্তীয় মান ছিল। এটাকে আমরা নিয়ে যাব কিসে? এটাকে আমরা নিয়ে যাব হচ্ছে ষষ্ঠীকে। তাহলে তার উল্টো আগে যেটা করেছিলাম π/180 গুণ করেছিলাম, কখন? যখন আমরা ষষ্ঠীক থেকে যখন বৃত্তীয়তে যাচ্ছিলাম। আবার যখন ঘুরে যখন আবার বৃত্তীয় থেকে যখন ষষ্ঠীকে আসবো তখন তার রিভার্স এটাকে উল্টাতে হবে। 180 চলে যাবে উপরে, পাই চলে আসবে নিচে। দেখো তাই করেছে এখানে, 180 উপরে, এটা তো এর মানটা বের করছি, 180 দেখো উপরে চলে গেছে, পাই দেখো নিচে। তাহলে 180/π কিন্তু তখন গুণ করবে। এই পাই কেটে দাও, 2 দিয়ে কাটো, এটাকে কত হবে? 290, তাহলে 3 9 কত? 27। তাহলে 270° কিন্তু তুমি পেয়ে যাবে, ঠিক আছে। বারবার এরকম লং প্রসেস করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পেরেছো? দেখো এবার দেখো, এবার তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে তোমাদের বইয়ে কোষে দেখি 20 এখানে কিছু অঙ্ক আছে,
ঠিক আছে। একের দাগে কিছু অঙ্ক আছে এখানে, নিম্নলিখিতগুলিকে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করো। ঠিক আছে, দেখো এখানকার অঙ্ক আমি গুলো করিয়ে দিই। কষে দেখি 20, কষে দেখি 20। দেখো কষে দেখি 20তে কি বলেছে, একের দাগের 1, 832 মিনিট। দেখো এই একটা দাগ থাকলে তাকে মিনিট বলা হয়। এই মিনিটকে বলেছে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করি। দেখো এই অঙ্কগুলো করার সময় তোমার কিন্তু এইখানে আমি যেগুলো লিখে দিচ্ছি এই ধারণাগুলো তোমার ক্লিয়ার রাখতে হবে তোমাকে। কি জানি আমরা 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট হয়। ওকে, 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। আর কি জানি আমরা 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড হয়। ওকে, আর কি জানি আমরা 1 সমকোণ সমান 90 ডিগ্রি হয়। ওকে, তাহলে 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, আর 60 সেকেন্ডে কি হয় 1 মিনিট হবে। তাহলে তো উল্টোটা সম্ভব। এই কটা জিনিস কিন্তু তোমাকে এখানে জানতে হবে। দেখো এখানে মিনিটে দেওয়া আছে 832 মিনিটকে যদি আমি ডিগ্রি, মিনিট, সেকেন্ডে প্রকাশ করি তাহলে কী হবে, মিনিটকে যদি আমি ডিগ্রিতে নিয়ে যাই, দেখো এখানে 60 মিনিটে হবে 1 ডিগ্রি। তাহলে এই মিনিটকে যদি আমি ডিগ্রিতে কনভার্ট করি তাহলে এটাকে আমাকে কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে, তাই না। তাহলে সমান আমি লিখব 832, একে যদি আমি 60 দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু এটা আর মিনিট থাকবে না, এটার মাথায় আমি ডিগ্রি চিহ্ন বসিয়ে দিতে পারবো, কারণ 60 দিয়ে ভাগ করা মাত্র এটা কিন্তু ডিগ্রিতে কনভার্ট হয়ে গেছে। তাহলে এটাকে তুমি এবার এই 832কে 60 দিয়ে ভাগ করো, 832কে তুমি 60 দিয়ে যদি ভাগ করো তাহলে কী পাবে, দেখো 1 দিয়ে যাবে, 60 1 কে 60 এটা, তাহলে এটা কত পাচ্ছি 3 পাচ্ছি, আর 8 থেকে 6 বাদ দিলে 2 হয়, আর এখানে 2। এবার কত দিয়ে যাবে, 3 দিয়ে দাও, 3-এর সাথে যদি 60কে গুণ করা হয় 180, তাহলে এটা 2, এটা হচ্ছে 5। তাহলে দেখো এখানে দেখো আমি কি পেলাম, আমি এখানে পাচ্ছি দেখো 832কে 60 দিয়ে ভাগ করার ফলে এখানে কত পেলাম, 13 পেলাম। তাহলে 13টা কী পাবো, ডিগ্রি পাবো। আর যেহেতু এখানে আমি মিনিটকে ভাগ করছিলাম, যেটা ভাগশেষ পড়ে আছে সে তো ডিগ্রি পড়ে থাকতে পারে না, মিনিটকে ভাগ করছিলাম, তাহলে যেটা ভাগশেষ সেটা মিনিটে পড়ে থাকবে, কারণ এটা ডিগ্রিতে হতে পারেনি। তাহলে এটা কি পাবো আমি, 52 মিনিট। তাহলে 13 ডিগ্রি 52 মিনিট। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 832 মিনিটকে ডিগ্রি এবং মিনিটে কনভার্ট করা। এবার এটাকে যদি তুমি সেকেন্ডে লিখতে চাও তাহলে কী লিখবে, 52 ডিগ্রি, এই 13 ডিগ্রি, আর এটাকে তুমি করতে পারো এটা 51 মিনিট আর 60 সেকেন্ড, তাও লিখতে পারো। দেখো এখানে 13 ডিগ্রি জামান আছে রাখলাম, এখানে দেখো 51 জায়গায় আমি 52 জায়গায় আমি 1 কমিয়ে নিয়েছি, তাহলে 51 করলাম, আর এখানে 60 সেকেন্ড 1 মিনিট, তাহলে এখানে 1 মিনিট হচ্ছে, আর এখানে 51 মিনিট, তাহলে 1 মিনিট আর 51 মিনিট 52 মিনিট হয়ে যাচ্ছে। তাহলে দেখো এটা আমি ডিগ্রি, মিনিট, সেকেন্ড তিনটেতেই কিন্তু লিখে দিতে পারছি। ঠিক আছে, দেখো পরেরটা দেখো, দেখো পরে কি অঙ্ক দিয়েছে, দেখো 6312, এটা 2-এর দাগের, 1-এর দাগের 2, 631 মানে 6312, এটা কি কিসে আছে, সেকেন্ডে দেওয়া আছে। দেখো দুটো দাগ আছে মানে সেকেন্ড আছে, এটাকে ডিগ্রি, মিনিট, সেকেন্ডে প্রকাশ করতে হবে। তোমরাই বলো, এটা যদি সেকেন্ডে থাকে এটাকে আমাকে প্রথমে মিনিটে নিয়ে যেতে হবে, এটাকে ডিগ্রি, মিনিট, সেকেন্ডে প্রকাশ করতে হবে। তাহলে এটা সেকেন্ডে দেওয়া আছে, এটাকে প্রথমে যদি আমি মিনিটে কনভার্ট করি তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে 60 দিয়ে ভাগ করে দেবে, তাহলে 6312, এটাকে যদি আমি 60 দিয়ে ভাগ করে দিই তাহলে এটা কিন্তু আর সেকেন্ডে থাকবে না, এটা মিনিট হয়ে গেছে, একটা দাগ দিলাম। এবার দেখো 60 দিয়ে এটাকে ভাগ করো তুমি, 6312, এটাকে যদি আমি 60 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, 1 দিয়ে দাও 60, 3, এটা 1 নামাও এখানে, তাহলে এখানে 0 দিয়ে দাও 0, তাহলে এটা কত পাবো 31, এখানে 2টা নামাও। ওকে, তাহলে এটা কত হচ্ছে 5 দিয়ে দাও, 60-এর সাথে 5 যোগ করলে কত, 5 30, 300 হবে এটা, তাহলে 2 আর 1। তাহলে দেখো এখানে কি পেলাম আমি, এটা মিনিট পেলাম। কেন মিনিট পেলাম, কারণ সেকেন্ড দেওয়া ছিল, তাকে 60 দিয়ে ভাগ করার পরে মিনিট পেলাম। তার মানে আমি এখানে লিখতে পারি 105 মিনিট, আর এখানে যেটা পেয়েছে সেটা সেকেন্ডেই থাকবে, 12 সেকেন্ড। ওকে, তাহলে 105 মিনিট 12 সেকেন্ড পেয়েছি। এবার এটাকে আমার ডিগ্রিতে কনভার্ট করতে হবে,
তাহলে কি করব, এই 105কে আবার 60 দিয়ে ভাগ করো, কারণ আমরা জানি 60 মিনিটে হয় 1 ডিগ্রি, তাই না? 1 ডিগ্রি সমান 60 মিনিটে 60 দিয়ে ভাগ করে এটা কত হবে, 1 দিয়ে যাবে 60, এটা 5, এটা 4, 45। তাহলে আমি এখানে কি পাচ্ছি, 1 ডিগ্রি পাচ্ছি। আর এটা এত মিনিট ছিল, মিনিটকে ভাগ করতে মিনিট পড়ে থাকবে এটা, তাহলে আমি শেষ পর্যন্ত কি পাচ্ছি, 1 ডিগ্রি 45 মিনিট, 45 মিনিট, আর এখানে 12 সেকেন্ড ছিল। তাহলে এই হয়ে গেল ডিগ্রি মিনিট সেকেন্ডে এটা কনভার্ট। বুঝতে পেরেছ? দেখো পরেরটা দেখো, তিন নম্বরটা দেখো, 1 দাগে 3 কি বলেছে, 1 দাগে 3-এ দেওয়া আছে 375 সেকেন্ড দেওয়া আছে, সেকেন্ড 375 সেকেন্ডকে ডিগ্রি মিনিট সেকেন্ডে আমাকে কনভার্ট করতে হবে। দেখো কি করবে, এটাকে সর্বপ্রথম মিনিটে নিয়ে যাও। 375কে যদি আমি মিনিট করি তাহলে 60 দিয়ে ভাগ করে দেবো, তাহলে মাথায় মিনিট চিহ্নটা দিয়ে দাও, এবার 60 দিয়ে ভাগ করো এটাকে। 375 একে যদি 60 দিয়ে ভাগ করা হয় তাহলে কত পাবো আমি, দেখো 4 6 24, 240 হবে, 42 হবে না, বেশ 4 দিয়ে 240, 4 6 24, 240, ওকে। 5 দিয়ে যাবে, 5 6, দাঁড়াও দেখছি, 6 দিয়ে 6 7 42, 7 দিয়ে যাবে না, 6 6 36, হ্যাঁ 6 দিয়ে যাবে, এটা 6 দিয়ে দাও, 6 6 36, 360 পাচ্ছি। তাহলে এটা 5, এটা কত 1। দেখো এখানে আমি কি পেলাম, এটা কিন্তু আমি মিনিট পেলাম, কারণ 60 দিয়ে ভাগ করে মিনিট আসবে এটা, আর এটা কিন্তু সেকেন্ড। তাহলে আমি এটা লিখতে পারি কি, 6 মিনিট 15 সেকেন্ড। এবার কিন্তু এটাই উত্তর হবে, কারণ 6 মিনিটকে কিন্তু আর ডিগ্রিতে কনভার্ট করা যাবে না, কারণ 1 ডিগ্রি হওয়ার জন্য মিনিমাম কিন্তু 60 সেকেন্ড দরকার, 60 মিনিট দরকার। 1 ডিগ্রি হওয়ার জন্য মিনিমাম 60 মিনিট দরকার, কিন্তু 6 মিনিট, একে কিন্তু আর ডিগ্রিতে কনভার্ট করা যাবে না। তাহলে এটার উত্তর হবে কি, 6 মিনিট 15 সেকেন্ড। এখান থেকে কিন্তু ডিগ্রিটা পাওয়া যাবে না, কারণ এটা অনেকটা ছোট মান ছিল তো তার জন্য, ঠিক আছে। দেখো পরেরটা দেখো, দেখো 4-টা দেখো, 27 পূর্ণ 1/12 ডিগ্রি, ওকে। এটাকে আমাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করতে হবে। দেখো কী করবো, দেখো 27 পূর্ণ 1/2, এটাকে তো আমরা অঙ্কে তো আমরা জানি যে কীভাবে লেখা যায়। এটাকে আমি এভাবে লিখতে পারি, 27 প্লাস 1/2, পুরোটা ডিগ্রি ছিল তাহলে 27 ডিগ্রি প্লাস 1/2 ডিগ্রি, এভাবে লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এটাকে পূর্ণ ভাঙলে এটাই হবে মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে। ভেঙে দিলাম। এবার দেখো এখানে 27 ডিগ্রি, এটাকে তো আমি ভালোভাবে বুঝতে পারছি এটা 27 ডিগ্রি, কিন্তু 1/2 ডিগ্রি মানে ঠিক কত, ঠিক মানটা কত সেটা আমার বোধগম্য হচ্ছে না। তাহলে এটাকে আমি যদি মিনিটে যদি কনভার্ট করে দিই, এটা ডিগ্রিতে দেওয়া আছে 1/2 ডিগ্রি মানে হাফ ডিগ্রি, এটাকে যদি আমি মিনিটে কনভার্ট করি তাহলে আমি কি পাবো, দেখো ডিগ্রিকে মিনিট করতে হলে 60 দিয়ে গুণ করে দেবো। যখন আমরা মিনিটকে যখন ডিগ্রি করছিলাম তখন 60 দিয়ে ভাগ করছিলাম, এবার ডিগ্রি থেকে মিনিটে যেতে হলে আমাকে 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1/2 এর সাথে যদি আমি 60 গুণ করে দিই তাহলে কিন্তু এর মাথায় আর ডিগ্রি চিহ্ন থাকবে না, এর মাথায় কিন্তু এবার মিনিট চলে আসবে। তাহলে আমি কি পাচ্ছি, এটা 27 ডিগ্রি প্লাস, আর এটা কাটবে দেখো 2 30-এ 60, তাহলে এটা কত পেলাম আমি 30 মিনিট। তাহলে এটাকে আমি লিখতে পারি কি 27 ডিগ্রি 30 মিনিট, ওকে। বুঝতে পেরেছ? দেখো পরেরটা দেখো, দেখো 5-এর দাগের কি আছে এখানে, 1-এর দাগের 5 72.04 ডিগ্রি দেওয়া আছে, এটাকে আমাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে কনভার্ট করতে হবে। দেখো তোমরা দেখো এখানে আমি 72.04টাকে আমি লিখতে পারি 72 প্লাস 0.4, ওকে। এটা ডিগ্রি ছিল, এটাও ডিগ্রি ছিল। দেখো 0.72 সাথে যদি আমি 0.4কে যদি আমি যোগ করে দিই তাহলে আমি এটা কী পাবো, 72.04 পেয়ে যাবো এটা আমি, ঠিক আছে। এবার দেখো 0.4, ওকে 0.04। এবার দেখো এটা তো ডিগ্রিতে রয়েছে, এটাও ডিগ্রিতে রয়েছে, কারণ পুরোটা ডিগ্রিতে ছিল। এটা 72 ডিগ্রি যেমন আছে রাখো, প্লাস 0.04 ডিগ্রি মানে ঠিক কত সেটা আমি বুঝতে পারছি না, এটাকে মিনিটে প্রকাশ করো। তাহলে 0.04 এর সাথে যদি আমি একটা 60 গুণ করে দিই তাহলে এর মাথায় যে ডিগ্রি চিহ্ন ছিল
এটা কিন্তু মিনিটে কনভার্ট হয়ে যাবে। এবার দেখো আমি কি করব, এটা 72 ডিগ্রি প্লাস, এটা আমি কত পাচ্ছি, এখানে দেখো ডেসিমেল তুলে দাও, একটা 100 নাও। ওকে, ডেসিমেল তোলার জন্য 1, আর ডেসিমেল পর দুটো অঙ্ক আছে বলে দুটো 0 হবে। তাহলে এটাকে 20 দিয়ে কাটো, 20 পাঁচে কত হয়, 100 হয়, 20 তিনে কত হয় 8। তাহলে উপরে কী পাচ্ছি আমি, 4 3 12, 12কে আমি ভাগ করবো কত দিয়ে, 5 দিয়ে। এটা কি, এটা হচ্ছে মিনিট। তাহলে 72 ডিগ্রি প্লাস 12কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, 5 দুগুণে 10, 2 মিনিট, আর এখানে 2 সেকেন্ড কিন্তু পড়ে থাকবে। হ্যাঁ, বা এটাকে তুমি লিখতে পারো, এটাকে পূর্ণ ভেঙে দাও, এটাকে 12কে যদি 5 দিয়ে ভাগ করে তাহলে কী পাবো আমি, দেখো ভেঙে দেখাচ্ছি, 5 দুগুণে 10, 2, 2 পূর্ণ 2/5, তাহলে এখানে পুরো পেয়েছি কত 2, তাহলে 2 মিনিট, আর 2/5 প্লাস 2/5, এটাও মিনিট আছে, এটাকে সাথে যদি আমি 60 যদি গুণ করে দিই তাহলে এটা কিন্তু সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। ওকে, কারণ এটাও মিনিট ছিল, ঠিক আছে। তাহলে 5 12 কত হয়, 60 হয়। তাহলে আমি কি পাচ্ছি, 72 ডিগ্রি 2 মিনিট 12 দুগুণে 24 সেকেন্ড। বুঝতে পেরেছো তোমরা? দেখো এই জায়গাটা একবার ভালো করে বুঝে নাও। তাহলে 72 ডিগ্রি জামান আছে রাখলাম, 12কে দেখো মিনিট চলে এসছে, তাহলে 12/5 মিনিট, 12/5 মানে কত হয়, 2 পূর্ণ 2/5, তাহলে 2 মিনিট তো পাচ্ছি আমি, কিন্তু 2/5 মিনিট মানে কত ঠিক আমার বোধগম্য হচ্ছে না। 2/5কে আবার তুমি পুনরায় সেকেন্ডে প্রকাশ করে দাও, মিনিটকে সেকেন্ডে প্রকাশ করতে হলে 60 দিয়ে গুণ করে দেবে, তো 2/5 সাথে 60 গুণ করলাম, তাহলে এখান থেকে কত পাচ্ছি, 5 12 60, 12 দুগুণে 24, 24 সেকেন্ড পাচ্ছি। তাহলে 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড, এটা হয়ে গেল এই প্রশ্নের উত্তর। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। এরপর থেকে তোমাদের ক্লাস 10 রেগুলার তোমাদের কিন্তু ভিডিও ত্রিকোণমিতির আসতে থাকবে, তোমরা কিন্তু কন্টিনিউ দেখবে, ঠিক আছে। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে।